এটাই ছিল আমাদের দেশের ছাত্র রাজনীতির দীর্ঘ যে সংস্কৃতি, এই সংস্কৃতি। অর্থাৎ আমরা কিভাবে নেতা তুষ্টি করতে হয়, কিভাবে সাংগঠনিক যারা আমাদের প্রিয় অভিভাবক, যারা মধুর ক্যান্টিনে প্রত্যেক দিন থাকেন, তাদেরকে কিভাবে খুশি করতে হয়, ছাত্রদের পক্ষে কথা না বলে তাদের পক্ষে কথা বলতে হবে। অর্থাৎ আমার মাদার পার্টির প্রেসক্রিপশন নিয়ে মাদার পার্টি যদি আমাকে অ্যালাউ করে যে তুমি 3 ভলিউমে কথা বলবা, তাহলে 3 ভলিউম, তোমাকে আমি একটু 5 ভলিউম দিলাম, 5 ভলিউম। অর্থাৎ নাটাই, অর্থাৎ ঘুরি ঘুরার যে নাটাইটা, এই নাটাইটা সবসময় ধানমন্ডি 32-এ অথবা পল্টনে অথবা সামোয়ারিন্সি ঢাকা। আজকে এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে হচ্ছে আমাদের গণ অভ্যুত্থান পরিবর্তী ছাত্র রাজনীতি নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। গণ অভ্যুত্থান পরিবর্তী ছাত্র রাজনীতি নিয়ে কথা বলতে হলে একটা জায়গা আমরা স্পষ্ট করতে চাই। মানে আলোচনাটা এমন জায়গায় চলে আসছে যে আমাদের মনে হচ্ছে যে প্রেম হবে উপনে এবং সঙ্গম হবে গোপনে। আমাদের একটা এই ধরনের থাকে যে ক্যাম্পাসে একটা মানে মোটামুটি একটা প্রবণতা চলে আসছে। আমরা আমাদের জায়গা থেকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমাদের যে অবস্থানটা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে, অবশ্যই ছাত্র রাজনীতি থাকতে হবে। এবার আজকে যে বিষয়টা আমরা দেখব বিদ্যমান ছাত্র রাজনীতিটা কেমন ছিল। বিদ্যমান ছাত্র রাজনীতিটা দেখেন, 2016 সালে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, এখন সে 3 ফুট মাটির নিচে আছে এবং তার অবস্থান রয়েছে কবরস্থানে। কথা বলছি হাফিজ মোল্লার কথা। এই হাফিজ মোল্লার অপরাধটা কি ছিল? হাফিজ মোল্লার অপরাধ ছিল সে বিদ্যমান দলীয় যে ছাত্র রাজনীতি, ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি, এই ছাত্রলীগীয় ছাত্র রাজনীতির যে একটি কালচার গ্যাসরুমে থেকে, এবং সেখানে একটি ছাত্রলীগের যে সিট সংকটটি তৈরি করেছিল, এই সিট সংকটের কারণে তার অবস্থান হয় বারান্দায়, এবং বারান্দায় এই শীতের রাতে সে হচ্ছে ঢুকে ঢুকে মৃত্যুর কোলে হচ্ছে হেলে পড়েছিল। আপনি দেখেন এই যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র রাজনীতির স্বরূপটাকে, একটা বিশ্ববিদ্যালয়ের কাজ কি? জনগণের খয়রাতের পয়সায় এই বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয়, জনগণের খয়রাতের পয়সায়। এখন এই জনগণের খয়রাতের পয়সায় এই বিশ্ববিদ্যালয়, এটার মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞান বিস্তার করা, মূল লক্ষ্যই হচ্ছে আপনার সুবিধাজনক চিন্তাগুলোকে পর্যাপ্ত ভাষা দিয়ে সেখানে জ্ঞান ভিত্তিক এবং একটি গবেষণা ভিত্তিক রাষ্ট্র তৈরি। বর্তমান যে ছাত্র রাজনীতি রয়েছে, দলীয় যে ছাত্র রাজনীতি রয়েছে, এই দলীয় ছাত্র রাজনীতি আপনাকে কি করেছে? আপনাকে প্রতিদিন ক্লাস ফিস দিয়ে মধুর ক্যান্টিনে এসে উমুক ভাই রাজপথ ছাড়ি নাই, উমুক ভাই ভয় নাই, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই বলে আপনাকে মধুর ক্যান্টিনে আসতে বাধ্য করেছে। এই যে বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতি, আপনার দলীয় ছাত্র রাজনীতি আপনার রিডিং রুমে না গিয়ে আপনাকে নেতা যখন ব্যাডমিন্টন খেলে সেখানে নেতার পাশে এসে হাতে তালি দিতে আপনাকে বাধ্য করেছে। বিদ্যমান দলীয় ছাত্র রাজনীতি আপনাকে সিটের অধিকার থেকে বঞ্চিত করে, নেতা থাকে সিঙ্গেল রুমে আর কর্মীরা থাকবে 32 জনের একটা রুমের গণরুমে। তাইলে দেখেন এই যে বিদ্যমান রাজনীতি কাঠামোতে যেখানে ছাত্র নেতাদের কথা বলার উচিত ছিল যে ক্যান্টিনে কিভাবে ভর্তুকি আনা যায়, সেখানে দলীয় ছাত্র রাজনীতিতে আমরা দেখেছি যে ক্যান্টিন থেকে কিভাবে প্রজেক্ট পার্সেন্টেজ নেওয়া যায়। দ্বিতীয়ত, যেখানে ছাত্র নেতাদের কাজ ছিল কিভাবে ক্যাম্পাসে সিটের সমস্যা সমাধান করে আবাসিক সুবিধা আরো বৃদ্ধি করা যায় সেটির জন্য কাজ করা, সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির যে ছাত্র নেতারা রয়েছে তারা গণরুম সমস্যাকে জিয়ে রেখে কিভাবে ছাত্রদেরকে কাজে লাগিয়ে এই প্রোটোকল রাজনীতিকে ইন্ট্রোডিউস করা। আমাদের যেখানে কথা ছিল ছাত্র নেতাদের যে কিভাবে লাইব্রেরির ফ্যাসিলিটি বৃদ্ধি করা যায়, সেখানে আমরা দেখেছি দলীয় ছাত্র রাজনীতির ছাত্র নেতারা লাইব্রেরি থেকে শিক্ষার্থী এনে মধুর ক্যান্টিনে ভ্যানগার্ড দিয়েছে। আজকে এই পরিস্থিতিটা আপনি দেখবেন 5ই আগস্ট পরবর্তী সময়ে যখনই ক্যাম্পাস থেকে দলীয় ছাত্র রাজনীতির ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ক্যাম্পাস থেকে তাদের হল থেকে তাদের উৎখাত হয়েছে, তখনই কিন্তু কৃত্রিমভাবে যে সৃষ্ট যেই সিট সমস্যাটি সেটির কিন্তু সমাধান হয়ে গিয়েছে। তার মানে এই যে দলীয় ছাত্র রাজনীতি যে নামেই থাকুক না কেন, সেগুলো শিক্ষার্থীদেরকে পুঁজি করে তাদের যে মাদার পার্টি, এই মাদার পার্টির পারপাস সার্ভ করতে যুগের পর যুগ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ নেতা থাকবে একদম সর্বোচ্চ, নেতা যা বলবে নেতা থেকে ওহী নাজিল হবে এবং এই নেতার ওহী ক্যাম্পাসে বাস্তবায়ন হবে, এটাই হচ্ছে মূলত কাজ। এবং আমরা যখন দলীয় ছাত্র রাজনীতির নেতাদের সাথে বিভিন্ন ইস্যুতে দলীয় ছাত্র রাজনীতি ক্যাম্পাসে কেন থাকবে, এটার পক্ষে একটা যুক্তি হচ্ছে যে তাহলে নাকি নেতা তৈরি হবে না।
আপনি যদি 48 দেখেন, আপনি যদি 71 দেখেন, 90 দেখেন, 18 দেখেন, 24 দেখেন, দলীয় ছাত্র রাজনীতির যতগুলো নেতা ছিল এই জাতীয় স্বার্থের এগেনস্টে দাঁড়িয়েছে। 48-এ কোনো 52-তে কোনো আওয়ামী লীগ নেতার 144 ধারা ভাঙে নাই। 71-এ আওয়ামী লীগের ভূমিকা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন রয়েছে। 18-তে নিরাপদ সড়ক আন্দোলনে আমরা ছাত্রলীগের ভূমিকা দেখেছি। আমরা কোটা সংস্কার আন্দোলনে দলীয় ছাত্র রাজনীতির ভূমিকা দেখেছি। 24-এ আজকে যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটি কিন্তু দলীয় ছাত্র রাজনীতির যে ব্যানারে, সেই ব্যানারে যখনই যতগুলো আন্দোলন হয়েছে সেগুলি কিন্তু সফলতার মুখ দেখেনি।